নমস্কার, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। আর এনবিপি ইউনানির এই অনুষ্ঠান মানেই আপনারা জানেন আমাদের প্রত্যেকের, আমার এবং আপনার দুজনেরই, আমরা বেশ কিছু শারীরিক সমস্যার সমাধান এই অনুষ্ঠান থেকে পাই। আর যেই কারণে এই প্রোগ্রামের যেটা ইউএসপি সেটা হলো আপনাদের ভীষণ পছন্দের, সেটা তো রয়েছেই। তবে এই যে সমস্যার সমাধান, প্রত্যেক দিনের এই অনুষ্ঠানে আমরা প্রচুর সমস্যার সমাধান পাই। স্যার থাকে, ডক্টরসরা থাকেন, এক্সপার্টরা থাকেন, তাদের থেকে। এই যে অনুষ্ঠানের সমাধান পাওয়া, তার খোঁজের জন্য আপনাদের অবশ্যই ফোন করতে হবে আমাদের এই অনুষ্ঠানে। দেখবেন ঠিক স্ক্রলে সরাসরি কথা বলুন বলে নাম্বার যাবে, সেখান থেকে নাম্বারটি নিয়ে আপনারা সরাসরি এই অনুষ্ঠানে ফোন করতে পারেন এবং ডক্টরসদের সঙ্গে একেবারে সরাসরি কথা বলতে পারেন, কনসাল্ট করতে পারেন নিজেদের সমস্যা নিয়ে। এই বিষয়টা তো হলো। তার পাশাপাশি আরও একটি বিষয়, সেটা হচ্ছে এই শুরুতেই যে বললাম যে এই অনুষ্ঠানটি আপনাদের সকলের অত্যন্ত প্রিয়। তার কারণ বেশ কিছু সমস্যার সমাধান সূত্র পাওয়া যায় এই অনুষ্ঠান থেকে। আর সেই কারণে এই অনুষ্ঠানটা যখন আপনাদের সবার প্রিয়, তখন আপনি নিশ্চয়ই চাইবেন এই অনুষ্ঠানটি হয়তো পরেও আপনাকে একবার দেখবেন, একবার কথা হয়েছে, দ্বিতীয়বার আবার হয়তো পুরোটা শুনবেন। তাছাড়াও আপনাদের যারা আশেপাশের মানুষজন আছে, আপনাদের প্রিয় মানুষজন আছেন, তাদেরকে হয়তো এই অনুষ্ঠানটা আপনি দেখাতে চাইবেন। আর তার উপায় কি? তারও উপায় নিয়ে এসছে আমাদের সিটিভিএন একেটি প্লাস। সিটিভিএন একেটি প্লাস ইউটিউবে গিয়ে আপনি সার্চ করবেন, আর সেখানে সিটিভিএন একেটি প্লাসের এই মুহূর্তে এই প্রোগ্রামটি লাইভ স্ট্রিম হচ্ছে। এর পাশাপাশি এই প্রোগ্রামটি একদম পুরোটা ফরম্যাটে পোস্ট করা হবে। সেই ভিডিও আপনারা ইউটিউব থেকে পেয়ে যাবেন, আর সেই লিঙ্ক আপনারা শেয়ার করতে পারবেন। তার পাশাপাশি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে সেখানে পোস্ট করা সমস্ত ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছয়। এই হলো অনুষ্ঠান। আর তার পাশে এবার আমি একটু আলোচনায় ফিরি। সেটা হচ্ছে আজকে আমরা যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব, সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। এই বিষয়টা নিয়ে আমরা মূলত আলোচনা করব। তবে তার সাথে আপনারা অবশ্যই ফোন করতে পারেন আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য। ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমডি ডক্টর বি শর্মা। স্যার, অনেক স্বাগত। স্যার, আমি শুরুতেই যেটা বললাম যে এই অনুষ্ঠানটা প্রচুর দর্শক রয়েছেন যাদের অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান। আর তার কারণ আপনাদের কাছ থেকে একটা দুর্দান্ত সমাধান সূত্র পাওয়া যায়, যেটা সম্পূর্ণ আয়ুর্বেদিক উপায়। মানে আমরা বহু মানুষকে এমন শুনি যে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথিতে তারা এবার ক্লান্ত হয়ে গিয়েছেন, এবার তারা একটু আয়ুর্বেদিককে দেখতে চান যে সেই উপায়ে তারা কিভাবে সুস্থ হতে পারেন। আয়ুর্বেদিক এই যে ক্রনিক কিডনি ডিজিজ, এই বিষয়টাকে কিভাবে দেখেন? দেখুন, প্রথম তো বলবো কি, যারা আজকে কিডনির সমস্যা নিয়ে ভুগছে বা যাদের কিডনির সমস্যাটা রয়েছে, আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই কি আপনারা যে ট্রিটমেন্টে আছেন বা আপনার যখন দেখছেন কি আমার কিডনি ফেলিয়ার হচ্ছে বা কিডনি ফাংশন আমার কাজ করছে না, তখন আপনারা যে প্যাথিটা আপনি চুজ করেন, সেখানে যখন বলা হয় কি আপনার ডায়ালিসিস করতে হবে, তারপরে বলে দেওয়া কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে দেওয়া হবে, তো আমি আপনাকে বলবো যখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন কি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে দেওয়া হবে, তাহলে আপনি ডায়ালিসিস করাচ্ছেন কেন? প্রথম যে আপনার যে প্যাথিটি ট্রিটমেন্টটা করছেন, তারা নিজেই জানে কি রুগী কিন্তু ভালো হবে না, সেই কারণের জন্য তারা একটা অপশানে রাখছে। আর এবার যদি কিডনি ট্রান্সপ্ল্যান্টের কথা যদি আসি, তো তারা যতক্ষণ আপনি হসপিটালে অ্যাডমিট আছেন ততক্ষণ তো হয়তো তারা ঠিক করে রাখবে, কিন্তু যখনই আপনি হসপিটাল থেকে ডিসচার্জ হবেন, তারপরে আপনার কি হবে সেটাও আপনাকে ওরা কিছু বলতে পারবে না। ম্যাক্সিমাম কেসের মধ্যে দেখা যায় কি কিছু দিনের মধ্যেই বা কিছু ঘন্টার মধ্যেই কিন্তু আলটিমেটলি উনি রুগী মারা যায়। তো আজকে আয়ুর্বেদ এই জায়গাটা কি বলে, যখন আমার ডায়ালিসিস করতেই হবে না বা আমাকে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতেই হবে না বা এগুলো করেও আমি ভালো হতে পারবো না, তো এই জায়গাটা আয়ুর্বেদ বলে কি কিছু আমাদের কাছে হার্বস আছে বা কিছু মেডিকেশন রয়েছে যেখানে পেশেন্ট কিন্তু ডে বাই ডে ভালো হচ্ছে। এই প্রমাণটা আমরা বহু প্রমাণটা আমরা ওপেন মিডিয়াতে আমরা দেখিয়েছি, যেখানে রুগী আগে কি ছিল আর এখন কি আছে, মানে প্রিভিয়াস রিপোর্ট আর প্রেজেন্ট রিপোর্ট দুটোই আমরা একসাথে দেখিয়েছি কি রুগী উইদাউট ডায়ালিসিস, উইদাউট ট্রান্সপ্ল্যান্ট করে কিডনিকে ভালো রাখা যায়। তো আয়ুর্বেদ এইরকম একটা প্যাথি যেখানে আপনি নিজে কিডনিকে সুস্থ রাখতে পারবেন। আজকে কিডনি ফেলিয়ার হওয়ার কারণটা কি? কিডনি ফেলিয়ার হওয়ার কারণটা হচ্ছে আপনার যে প্রেশার, যে সুগারে যে আপনি ওষুধ খাচ্ছেন
বা প্রেশার বা সুগারে যে আপনার ট্রান্সপ্ল্যান্ট মানে ফ্ল্যাকচুয়েটটা করছে, এই ফ্ল্যাকচুয়েট হওয়ার সময় আপনার কিন্তু কিডনির উপরে একটা বিরাট একটা ইফেক্টটা পড়ে, যার ফলে আপনার জিএফআর মানেটা কী হচ্ছে, কিডনি যখন আপনার কাজ করছে না, ঠিক না, তখন কি হয়, সিরাম ইউরিয়া, ক্রিটিনাইন এগুলো কিন্তু বাড়তে থাকে, তখন আপনাকে বাধ্য হয়ে ডায়ালিসিস দিকে যেতে হয়। তো আমি আপনাকে বলবো কি এইরকম না করে আপনি প্রথম কিছু এইরকম ট্রিটমেন্ট করুন যেখানে আপনি রেজাল্ট পাবেন পজিটিভ, আর এইরকম একটা মানে আমি কি বলবো, শত্রুকে এই রোগটা না হয়। একদমই। কেন কি যে ডায়ালিসিস হয় কি কষ্ট হয়, যে পেশেন্টে হয়, এর ছাড়া কিন্তু কোনো বোঝে না। একদমই তাই। আমরা এই আলোচনাটাতে আবার ফিরবো, তবে তার আগে আমার সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে বলছি, বাঁকুড়া। বাঁকুড়া থেকে, নাম বলুন। শ্যামল মুখার্জি। বেশ, কি সমস্যা আপনার? সমস্যা আমার স্ত্রী 55 বছর বয়স, আচ্ছা, ও হাঁটু ব্যথা, কিছুতেই থাকছে না, বুঝলেন। তো এখন বর্তমানে হাঁটু ব্যথার জন্য কোনো ট্রিটমেন্ট করছেন? না, অ্যালোপ্যাথি করা হয়েছে, হোমিওপ্যাথি করা হয়েছে, কিছু লাভ আসছে না। আচ্ছা, বুঝলেন। তো থাইরয়েড আছে, থাইরয়েড ওষুধ খায়, থাইরয়েড নর্মাল আছে এখন। আচ্ছা, না থাইরয়েড নর্মাল আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে থাইরয়েডের যে ওষুধ খাওয়ানো হয় না, তাতে কি হয়, আমাদের বোন ডেন্সিটি কমে যায়, মানে হাড়ের জোর কমে যায়। তো এটাও একটা রিজন আছে কি আপনার ওষুধ কিন্তু ঠিকভাবে প্রপারতে কাজ করবে না, ব্যথা কিন্তু ডে বাই ডে কিন্তু বাড়বে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি বলবো কি আপনি যে দুটো প্যাথিতে নাম নিলেন, সেখানে আপনি বললেন কি কোনো রকম কাজ হয়নি, কারণটাই কি তারা সবসময় সিমটমসে চিকিৎসা করতে থাকে, যার ফলে রুগী হয়তো কিছু পেন আপনি আরাম পান, কিন্তু এর ফলে কী হয়, আপনার ওষুধ ছেড়ে দেওয়ার পর আবার কিন্তু ব্যথাটা বেড়েই যায়। তো আলটিমেটলি যতক্ষণ আপনি রোগের চিকিৎসা করবেন না, এই রকম সমস্যা থেকে আপনাকে নিতেই হবে। তো আমি আপনাকে বলবো, ভালো সময় আপনি ফোন করেছেন, আগামীকালই আমাদের বাঁকুড়াতে চেম্বার আছে, ডক্টর হালদার থাকবেন সেখানে। তো আপনার কাছে প্রিভিয়াস যা রিপোর্ট রয়েছে, সমস্ত রিপোর্ট নিয়ে আপনি ওনাকে দেখান। আমি আপনাকে বলছি এখান থেকেই উনি যে ট্রিটমেন্টটা আপনি দেবেন, প্রথম 15 ডেজের ট্রিটমেন্ট আপনাকে দেবেন, 15 দিনের মধ্যে রুগী অনেকটা বেটার হবে। আর ওর কথা শুনে যদি আপনি ঠিক মতন যদি যে কোর্সটা আছে 3 মাস হোক 4 মাস যে কোর্সটা হবে, সেটা আপনি কমপ্লিট যখন করবেন, তারপর কিন্তু এই সমস্যা আর থাকবে না। অনেক কারণ হতে পারে, দেখুন ব্যথার জন্যে আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করছি কিডনি সমস্যা নিয়ে, তো কি এইটাও একটা কারণ আছে কি আমাদের যে কথা যে আমরা পেন কিলার ইউজ করি, সেটাও একটা রিজন আছে আমাদের কিডনি ফেলিয়ার হয়ে যাওয়া, ঠিক না। আবার অনেকজন বলে কি আমরা অ্যালকোহল খাই না, তাহলে আমার কিডনিটা ফেলিয়ার কেন হলো। তো আমি ওদেরকে বলতে চাই কি মদ খেলে কিডনি নষ্ট হয় না, মদ খেলে কিন্তু আপনার লিভার নষ্ট হবে, ঠিক না। তো আপনি এটা ভাববেন না কি আমি নেশা করছি তাহলে আমার এই অর্গানটা ফেলিয়ার হবে, নেশা করছি না তাহলে আমার অর্গানটা ফেলিয়ার হবে না। অর্গান ফেলিয়ার হওয়ার কারণটা আপনাকে বলে দিলাম, প্রেশার আর সুগার, এটাকে মেনটেন খুব করা দরকার রয়েছে। তার সাথে সাথে আমাদের যে কোনো রকম পেন কিলার যতটা পারেন আপনি অ্যাভয়েড করার চেষ্টা করুন। তার সাথে সাথে কিছু আরও আমাদের লাইফস্টাইল আছে যেটা আমি আজকে বলবো আপনাকে, সেটা যদি আপনি মেনটেন করেন, তাহলে আগামী দিন আপনি নিজের দুটো কিডনিকে কিন্তু ভালো রাখতে পারবেন। একদমই তাই। এবার আপনারা অনুষ্ঠান শুনতে থাকুন, আমি একদম পুরো তালিকা ধরে ডেট ধরে বলে দেবো কোথায় কোথায় ডক্টরসরা বসবেন, কোথায় কোথায় চেম্বার বসবে। তবে তার জন্য অনুষ্ঠানটি একটু দেখতে হবে, কারণ এই মুহূর্তে আমার সঙ্গে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, আমি প্রথমে তার সঙ্গে কথা বলবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নির্মল শীল, আমি রানাঘাটের থেকে বলছি। বেশ, বলুন। বলছি কি আমার গ্যাসের সমস্যা প্রচন্ড। হ্যালো, গ্যাসের সমস্যা, পেট পরিষ্কার হয় আপনার? আমার গলব্লাডার পাথর অপারেশন করেছি, করার পরে এখন মোটামুটি 5 বছর হয়েছে, এখন বেশি গ্যাস অম্বল হয়। তো হবেই, কেন কি আপনি যে গলব্লাডারের যে অপারেশনটা করলেন, আপনার তো পিত্তথৈলি নেই। এবার না পিত্তথৈলি থাকা কারণের জন্য কি হচ্ছে কি আপনার প্রচণ্ড মাত্রায় আপনার গ্যাস ফর্ম হবে। আমরা তো বহুবার এখান থেকে বলেছি, আপনি যখন কোনো অর্গানকে মানে আপনি বাদ দিয়ে দেবেন, শরীরের মধ্যে কষ্টটা বাড়বে, আপনার কিন্তু লাভ কিছু হবে না। তো যাই হোক, এখন আপনাকে কি করতে হবে, আপনাকে লিভারটাকে বাঁচাতে হবে। যেরকম আপনি গলব্লাডারকে হারিয়ে দিয়েছেন, তাতে আপনার লিভারটাকে যাতে না হারান, তার জন্যে আমি আপনাকে কিছু কথা বলবো, সেটা মেনটেন করুন। প্রথম হচ্ছে আপনি ইউএসজি রিপোর্ট আপনার একটা কারেন্ট করান, ঠিক না। ইউএসজি হোল অ্যাবডোমেন আপনি রিপোর্টটা করাবেন, সেখানে দেখতে পারবেন আপনার লিভার কতটা গ্রেড ফ্যাটি আছে, ঠিক না। ভালো কথা বলে দিই, ফ্যাটি লিভার যদি নর্মাল থাকে আপনি তাকে রিভার্স করতে পারেন, ফ্যাটি লিভার গ্রেড 1 থাকে রিভার্স করতে পারেন, 2 থাকলে রিভার্স করতে পারবেন। যখন কিন্তু 3তে পৌঁছে যাবে, কিন্তু রিভার্স করাটা খুব টাফ হয়ে যাবে। কেন কি 3 পরে তো জায়গা নেই, আপনার তো লিভার সিরোসিস হবে, লিভার ফেলিয়ার হবে,
ঠিক না? তো আজকে কিডনি ফেলিয়ার নিয়ে কথা বলছি, সেখানে আপনার লিভার ফেলিয়ার হবে। তো প্রথম আপনার দরকার আছে এইরকম, আপনি জানেন না কি আমাদের পেটের মধ্যে একটা এইরকম অ্যাসিড থাকে যেটা যে কোনো আপনি বলতে পারেন মানে পাথরকে গলিয়ে দেয়, ঠিক আছে? এই রকম অ্যাসিড কিন্তু আমাদের পেটের মধ্যে থাকে। এবার আপনি যদি বলেন কি এই অ্যাসিডটা পেটের মধ্যে থাকলে তাহলে আমরা বেঁচে আছি কেন? তো যেই দিন আমি এইটা নিয়ে আলোচনা করবো না, পেটের সমস্যা নিয়ে, সেই দিন আপনাকে ডিটেলস আমি বোঝাবো কি তার কার্যটা কী। যখন আপনি খালি পেট থাকেন না, তো সেই অ্যাসিডটাই আপনার কিন্তু উপর দিকে আসতে চালু হয়ে যায়। তখন কি দেখবেন আপনি হার্ট বার্ন যে বলেন আমার গলা জ্বলছে, বুক জ্বলছে, তো এই অ্যাসিডটাই কিন্তু উপরে আসলে হয়। তা আপনি ভাবুন এতটা মানে ওই অ্যাসিডের মধ্যে পাওয়ার আছে, যখন আপনার বুক জ্বালা করতে চালু করে দিল কিন্তু আপনি থাকতে পারছেন না। তো সেই সিচুয়েশানে আপনাকে বলবো খালি পেট থাকা আপনি বন্ধ করুন, পেটটাকে পরিষ্কার রাখুন, আর যে আমি দই ঘোলে কথাটা বলি সেটা কিন্তু আপনি অবশ্যই খান। আর এর সাথে সাথে আপনাকে বলবো যদি আপনি রানাঘাটে থাকেন, আপনার যদি কৃষ্ণনগর সুবিধা, আপনি কৃষ্ণনগর চেম্বারে এসে দেখা করতে পারেন, ট্রিটমেন্ট করান, অর্গ্যানকে বাদ দিতে বন্ধ করুন। একদমই তাই, মানে আয়ুর্বেদের কাছে যখন সমস্ত সমস্যার সমাধান রয়েছে, তাহলে কেন আমরা সেগুলো সুস্থ পথে বেছে নেব না? কেন আমার শরীরের একটা অংশকে আমরা বাদ দেব? এই বিষয়ে আমরা আবারও আলোচনা করব। তবে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে জুড়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শ্যামনগর থেকে বলছি, সুনীল পাল। বেশ, বলুন। 76, আমার বয়স 76 বছর। আমার ওই রাত্রে 2-3 বার উঠতে হয় বাথরুম করতে, দিনের বেলা হয় একটু বেশি বাথরুম হয়, আর বাথরুমে ইউরিনে আমার ফেনা হয়। সোনোগ্রাফি রিপোর্ট হয়েছে? হ্যাঁ, রিপোর্ট বলতে সেরকম না, আমি ওই ডাক্তারের ওষুধ একটা খাই, সিলোডোসিন 8 mg আর ডুটাসারাইড। ওষুধের নাম এখানে বলতে হবে না, ওষুধের নাম বলে আমি কি করব? আমি ওষুধ বিক্রি করব? সোনোগ্রাফি রিপোর্টটা করো, প্রোস্টেটের সমস্যা আছে, ঠিক আছে? উইদাউট তুমি ডায়াগনোসিস করে ওষুধ খাচ্ছ কী করে মা? ঠিক আছে, প্রথম আপনাকে বলবো ইমিডিয়েট একটা ইউএসজি রিপোর্টটা আপনি করান, ইউএসজি কেইউবি আপনি রিপোর্টটা করান। সেখানে আপনি দেখতে পারবেন আপনার প্রোস্টেট বেড়ে যাচ্ছে। আপনার যে বয়সটা রয়েছে 76 বছর বয়স, এই বয়সের মধ্যে প্রোস্টেট বেড়ে যাওয়া কোনো রোগ নয়, কোনো ডিজিজ নয়। আপনাকে ভয় দেখাচ্ছি না, কিন্তু এটা মানতে হবে আমাদেরকে কি আমাদের যখনই আপনার প্রোস্টেটটা বেড়ে যাবে তখন এইরকম রাত্রিবেলা আপনাকে বারে বারে পেচ্ছাপের জন্য উঠতে হবে, বা পেচ্ছাপ করার সময় আপনার মনে হবে কি আমার পেচ্ছাপটা আরও রয়ে গেল, আবার পেচ্ছাপ করে দেওয়ার পর আবার মনে হবে কি আপনাকে টপ টপ করে পেচ্ছাপটা পড়ছে, ঠিক আছে? তো অনেক রকম সমস্যাগুলো দেখা যায়। তো এখানে আমি আপনাকে বলবো আপনি সারাদিন জল খান, কোনো অসুবিধা নেই, সন্ধ্যে 6টার পর আপনি জল খাওয়া কমিয়ে দিন, আর অ্যানিমাল প্রোটিন আপনি বন্ধ করুন, তার সাথে সাথে ব্যায়াম করুন, টেনশন করবেন না, রাত্রিবেলা ঘুম যাতে পুরো হয় এর উপরে আপনি ফোকাসটা করুন। আর একটা সোনোগ্রাফি রিপোর্ট নিয়ে আমাদের যে হেড অফিস আছে মধ্যমগ্রামে, সেখানে এসে দেখা করুন, তাহলে আপনি সমস্যা থেকে সমাধান পাবেন। উইদাউট রিপোর্ট করে কোনো দিন আপনি ওষুধ খাবেন না, আগে জানুন আপনার সমস্যাটা কি, যাতে কী হবে আপনার ট্রিটমেন্ট করার পর আবার যখন রিপোর্ট করবেন, তো ইট ইজ ইউর চ্যালেঞ্জ, তখন আপনি বুঝতে পারবেন কি আমি কতটা ভালো না। বেশ, আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। বোঝা যাচ্ছে যে শরীর কোন পর্যায়ে মানুষকে এই জায়গায় আনে যে তারা সমস্ত সমস্যার সমাধান চাইছেন আয়ুর্বেদের কাছে। আমি সরাসরি একটু কথা বলি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি আন্দুল থেকে বলছি। বেশ, বলুন। বলছি ডাক্তারকে নমস্কার। 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 আচ্ছা, আমার সুগার আছে, প্রেশার আছে, কি করবো? আমি ডক্টর কাছে, আর আমার হাজবেন্ডের ট্রিটমেন্ট হচ্ছে, পঞ্চথেরাপি হচ্ছে। আমিও সুগার আছে, আমার প্রেশার আছে, আমিও ট্রিটমেন্ট করাতে চাই। কি করবো এখন, কি করবো আমি? দেখুন, প্রথম তো হচ্ছে কি আপনাকে আজকে যে আমরা টপিক নিয়ে আলোচনা করছি কিডনির সমস্যা নিয়ে, সেখানে আপনাকে আমি প্রথমে বললাম এই প্রোগ্রাম মাধ্যমে, যেটা সুগার প্রেশার যখনই ফ্লাকচুয়েট করবে তখন কিডনি খারাপ হবে, তাই না? তো আপনি অলরেডি প্রেশার সুগারে আপনি ওষুধটা খাচ্ছেন, দীর্ঘদিন ধরে খাচ্ছেন, কিন্তু তারপরেও আপনি সুগার প্রেশার ওষুধটা বন্ধ করতে পারছেন না। আলটিমেটলি সেই মেডিসিন আপনাকে কন্টিনিউ খেয়ে যেতে হবে, আর এটাও আপনি জানেন কি মৃত্যু অবধি খেয়ে যেতে হবে, তাহলে প্রবলেমটা তো সলভ হচ্ছে না। তো জব জাগো তব সবেরা, তো এখন অবধি যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনাকে আমি আর বোঝাতেও পারবো না। তো আমি আপনাকে বলবো, আপনি আমাকে জিজ্ঞেস করবেন কি করছেন কি কী করবো, তো কী করবো বলতে হবে না। আপনি আমার হাওড়া অঞ্চলে থাকেন, আর আপনি হাওড়াতেই আমাদের যে চেম্বারটা রয়েছে শিবপুর, খুব বেশি দূর তো নয়। আমার মনে হয় আপনি বহুদিন ধরে এই প্রোগ্রামটা দেখছেন, তাহলে সুগার প্রেশারকে পুষে রেখেছেন কেন? আমরা তো বারবার বলেছি সুগার প্রেশার যে সমস্যাটা রয়েছে এটা পার্মানেন্ট সলিউশন আছে,
সেই সলিউশনটা আপনি বার করুন, সলিউশনটা যখন বার করে নেবেন বাকি আপনার সমস্যা আর আসবে না। ঠিক আছে, তো এখনও বলবো সময় থাকতে থাকতে সমস্ত আপনি এই প্রবলেম থেকে সলভ করার জন্য চেষ্টা করুন, না কি ওর ভিতরে আপনি ফেসে থাকবেন। ঠিক আছে, তো আপনি প্রত্যেক মঙ্গলবার দিন আমাদের শিবপুর চেম্বার হয়, হাওড়া শিবপুরে কাজীপাড়া দীনবন্ধু কলেজে ঠিক পাশেই। সেখানে যদি আপনি পারেন এসে দেখা করতে পারেন। যখনই আসবেন আপনি কি ওষুধ খাচ্ছেন সেটা নিয়ে আসবেন, আর কারেন্ট সুগারের ফাস্টিং আর পিপি রিপোর্টটা নিয়ে আসবেন। তাতে কি হবে, প্রথম দিন থেকেই আপনার ওষুধ বন্ধ হয়ে যাবে। এরপর যখন আপনার ডাকবো তখন আপনাকে দেখাতে পারবো কি এবার দেখুন ওষুধ বন্ধ করে আপনি সমস্যা থেকে বেরোতে পারলেন কি পারলেন না। আপনি ওষুধ খেয়ে বন্ধ করতে পারছিলেন না, সমস্যার সমাধান করতে পারছিলেন না, বাধ্য হয়ে আপনাকে স্টুডিওতে ফোন করতে হলো কি আমি কি করব। তো সেখানে আমি আপনাকে বলবো কি বলুন এবার আপনি কি বলবেন। একদমই তাই, এটাই বোধহয় এনবিপি ইউনানির একটা ম্যাজিক, যে কোনোভাবেও হোক না কেন ওষুধ বন্ধ করে আয়ুর্বেদ সমাধান সূত্র বলে দেয়। আরও একজন দর্শক বন্ধু আমার সঙ্গে রয়েছেন, আমি কথা বলবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, শ্যামল সরকার বলছিলাম। বেশ, বলুন। হ্যাঁ, বলছিলাম যে আপনাদের যে টিউমারের জন্য কতদিন ওষুধ খেতে হবে? টিউমারের জন্য কোথায় আছে টিউমার আপনার? জোড়াইতে, এটা আপনাদেরকে দেখাচ্ছি এমনিতে। তো টিউমারের সাইজ কত আছে? টিউমারে এখন প্রেজেন্ট সাইজ কত? যাই হোক, আচ্ছা যেটা আপনাকে বলছিলাম কি আপনি যখন বলছেন কি এনবিপিতে দেখাচ্ছি, তো আপনি এইবার দেখুন কি আপনি যেই কথা হলো না কোন চেম্বারে দেখাচ্ছেন জানি না, তো যাই হোক এখন যখন দেখাচ্ছেন তো আপনি বলে দিই কি 16 থেকে 20 সপ্তাহ একটা কোর্স আছে। 16 থেকে 20 সপ্তাহ পর আপনি আবার রিপোর্ট করাবেন, তখন বুঝতে পারবেন কি প্রথম যে টিউমারটা ছিল কী সাইজে ছিল আর এখন যে টিউমারটা রয়েছে কী সাইজে আছে। তো অনেক সময় দেখা যায় এই ভ্যারি করে পার্সেন্ট টু পার্সেন্ট। অনেক সময় দেখা যায় কি আপনি 16 থেকে 20 সপ্তাহের মধ্যে আপনার টিউমারটা ভ্যানিশ হয়ে গেল, কিন্তু টিউমারটা যদি খুব বেশি বড় থাকে তখন একটু সময় দিতে হয় আর বাকি কথাটা মানতে হয়। এইবার এখানে কিছু প্রবলেম আপনাকে বলে দিই, যেটা প্রবলেমটা কী হয় কি রুগীরা ওষুধ তো খাচ্ছে কিন্তু তারা কীভাবে কি ওষুধ খেয়ে নাকি ভালো হয়ে যাব, কিন্তু বারবার আমরা বলেছি ওষুধের সাথে সাথে আপনাকে কিন্তু বাকি যে গাইডলাইনটা রয়েছে সেটাকে মানতে হয়। এবার আপনাকে বলা হলো অ্যানিম্যাল প্রোটিন আপনি খাবেন না, কিন্তু বাঙালি তো খাবার প্রিয়, ঠিক না? তো তারা তো খেতে তো মানে খাবার জন্য জন্ম নিয়েছে, তো এবার ওরা খাবার ছাড়বে না, তো না ছাড়লে কি হবে সেখানে আপনার ট্রিটমেন্ট একটু লেন্দি হয়ে যায়। ঠিক আছে, তো অবশ্যই আপনি কথা শুনুন, নিশ্চয়ই আপনি ভালো হবেন। আর যে চেম্বারে আপনি দেখাচ্ছেন সেখানে সে যোগাযোগ করবেন। একদমই। আর আয়ুর্বেদের একটা বিষয় রয়েছে যে ডক্টরসরা তো অবশ্যই তাদেরকে আমরা ঈশ্বরের পরেই স্থান দিই, কিন্তু তার পাশাপাশি যে পেশেন্ট তাকেও তো ডক্টরদের কথা শুনে চলতে হবে। যখন একজন বলছেন সেই মতো না চললে কি করে হবে, সেই মতো চলুন, তারপরে তার ফলাফল দেখতে পাবেন। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও আলোচনায় ফিরি সিকেডি নিয়ে। স্যার, এই যে পুরো বিষয়টা, এই বিষয়টার চিকিৎসা কী রয়েছে আয়ুর্বেদে? দেখো, প্রথম আমরা কিছু মেডিকেশন দিয়ে রোগীকে প্রথম ওনার কিডনি ফাংশনটা কাজ করতে চালু করিয়ে দিই, যেখানে ওনাকে না ডায়ালিসিস করতে হয় না কিডনি ট্রান্সপ্লান্টের কথা আমরা বলি। এবার অনেক সময় দেখা যায় পেশেন্টটা কিন্তু সিভিয়ার জায়গায় পৌঁছে যায়, মানে ওনার যখন ক্রিটিনাইন 10-এর উপরে রয়েছে, তো সেই মাধ্যমে আমরা বলি সেখানে আপনার ওষুধ তো অবশ্যই কাজ করবে, কিন্তু তার সাথে সাথে এই যে সিচুয়েশনটা রয়েছে সেখানে আমরা ওয়াটার থেরাপি দিই। ঠিক আছে, তো ওয়াটার থেরাপি নিয়েও আমি আলোচনা করেছি আগের প্রোগ্রাম মধ্যেও কি আমরা কীভাবে পেশেন্টকে ওয়াটার থেরাপি দিই। তো সেটা যখন আমরা দুটো একসঙ্গে করি প্যারালাইনে, তখন দেখা যায় পেশেন্ট যে ডায়ালিসিস মেশিনটা করে বুঝতে হবে আপনাকে, ঠিক আছে, কি আমার কিডনি ফাংশন কাজটা কি। আমার কিডনি হচ্ছে যে আমরা জলগুলো খাই তাকে ফিল্টার করে বাকি যে ভালো পার্টগুলো আমার ব্লাডের মধ্যে মিশে যাচ্ছে, আর খারাপ যে পার্টগুলো রয়েছে সেটা আমাদের ইউরিনারি স্টুলের মাধ্যমে বার হয়ে যাচ্ছে। কিন্তু যখনই এই খারাপ জিনিসটা ওয়েস্টেজ পার্টটা যখন আপনার ব্লাডের মধ্যে মিশে যায় তখন কি হয়, আপনার রক্ত দূষিত হয়ে যায়। রক্ত যখন দূষিত হবে তখন কী হবে, শরীরে ইনফেকশন হয়ে যাবে। ইনফেকশন হওয়ার পর আপনার হিমোগ্লোবিনটা কিন্তু ড্রপ হবে, মানে হিমোগ্লোবিনটা আপনার কমে যাবে, আর এখানে সিরাম ইউরিয়া বা ক্রিয়েটিনিন আপনার বাড়তে থাকবে। তখন আমরা কি করি, আমরা ডায়ালিসিস মেশিনটা কি করে আপনার সমস্ত ব্লাডটা নিয়ে আপনার বার করে, এবার তাকে ফিল্টার করে আপনার বডিতে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে ডায়ালিসিস কাজ, আর কিছুই নয়। ঠিক আছে, ডায়ালিসিস কোনো ট্রিটমেন্ট নেই,
ঠিক আছে, এটা যে আপনি যে করছেন এই কাজটা আপনার কিডনি করতো, তো কিডনি যে কাজটা করতো সেটা আপনাকে একটা মেশিনের মাধ্যমে করতে হচ্ছে, আর প্রচণ্ড কষ্ট দেয়। আর সেখানে দেখা যায় আপনি করার পরও কিন্তু ভালো হতে পারছেন না। কি হলো? কারণ কি আপনি কিডনি নিয়ে কোনো আলোচনা করছেন না। আচ্ছা। আপনি বর্তমানে আপনি আলোচনা কি করছেন, আমি কি করে শুধু এই ইনফেকশনটাকে কাটাবো। ইনফেকশন কাটাবেন, আবার ইনফেকশন হবে, কতবার এরকম চলবে, তাই না? তো সেখানে আমাদের কিছু হার্বসগুলো রয়েছে, যেমনি গোখরু, পুননওয়া, হ্যাঁ, এইরকম যে হার্বসগুলো আছে তার আমরা দেখিয়েছি, প্রমাণ দেখিয়েছি কি রুগী কিন্তু উইদাউট ডায়ালিসিস নিজের ইউরিয়া ক্রিয়েটিনিনটাকে নামাতে পেরেছে। একদমই তাই। আরও একজন দর্শক বন্ধু কথা বলবেন বলে অপেক্ষা করছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি নদিয়া থেকে বলছি। বেশ, বলুন। বলছি আমার এই শরীরটা এই হাঁটুর থেকে, মানে হাঁটুর নিচ থেকে পুরো আমার অবশ হয়ে আছে পাটা, বুঝলেন? অবশ্যই হয়ে যাচ্ছে মানে কি আপনি হাঁটতে পারছেন না? হাঁটতে পারছি কিন্তু পায়ে ব্যথা নেই, কিন্তু অবশ, সব পুরো অবশ। কোনো জায়গায় পড়ে গেছিলেন? আমি পুরোপুরি কোনোদিন কিচ্ছু না, কিন্তু আমার একটু সুগার আছে। সুগার আছে, তো এই তো সমস্যাটা পেয়ে গেলাম না। আপনার যে সুগারটা রয়েছে, সুগারের জন্য আপনার নার্ভ এফেক্ট করেছে, যাকে বলা ডায়াবেটিক নিউরোপ্যাথি। তাতে কি হয়, আপনার নার্ভসগুলো শুকাতে থাকবে, আর ব্লাড সার্কুলেশন ঠিক মতন হবে না, তখন আপনার এইরকম অবশ হবে। হ্যাঁ, আপনার আস্তে আস্তে করে দেখবেন আপনি কোনো রকম ব্যালেন্স পাবেন না, ভালোভাবে আপনি হাঁটতে পারবেন না, স্টেপ ফেলতে পারবেন না। তো এই রকম যে সমস্যাগুলো, বা আপনার শরীরের মধ্যে আস্তে আস্তে পেন চালু হয়ে যাবে। তো আপনাকে প্রথম বলবো কি, যেরকম আপনাকে একটা কথা বলি কি, সুগারটাকে মেনটেন করা তো খুবই দরকার রয়েছে, কারণ কি ডায়াবেটিক নিউরোপ্যাথি তো একসঙ্গে রয়েছে। তো যখনই সন্ধি বিচ্ছেদ করবেন মানে কি হলো, ডায়াবেটিক মানে সুগার থেকে নার্ভের সমস্যাটা আসা। তো প্রথম তো সুগারকে আপনাকে কন্ট্রোল করতেই হবে, এর সাথে সাথে নার্ভকে নিয়ে আপনাকে ভাবতে হবে। তো বারবার বলেছি কি, নার্ভ আমাদের কখন ভালো থাকবে, যখন আমাদের কোনো রকম ব্লকেজ যদি না থাকে, শরীরের মধ্যে ইনফ্লামেশন যদি না থাকে। তো আপনাকে ইনফ্লামেশন আর ব্লকেজটাকে খুলতে হবে। এই ইনফ্লামেশন ব্লকেজটা খোলার কাজটা কি? ইনফ্লামেশন ব্লকেজটা খুলে দেওয়ার কাজটা হচ্ছে ন্যাচারাল যদি বলেন, সেটা হচ্ছে আমাদের পঞ্চকর্ম থেরাপি। এই পঞ্চকর্ম থেরাপির মাধ্যমে আপনি কিন্তু কোনো রকমই ব্লকেজ বা ইনফ্লামেশনটাকে কমাতে পারবেন, সমস্যা মিটে যাবে। আর এটা নিয়েই আপনি যদি ডাক্তার শুধু চেঞ্জ করতে থাকবেন, কিছুই হবে না, গাদা গাদা টাকা যাবে, আলটিমেটলি আপনি কিন্তু ভালো হতে পারবেন না। তো প্রপার আপনি চিকিৎসাটা করান, যাতে আপনি সুন্দরভাবে এই ট্রিটমেন্ট থেকে করতে পারেন আর সুন্দরভাবে এই সমস্যা থেকে বেরোতে পারবেন। একদমই তাই, সমস্যার সমাধান এনবিপি ইউনানি। আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি নমস্কার, আমি পাটনা বিহার থেকে কেশব চক্রবর্তী বলছি। বেশ, বলুন। আমি ডাক্তারবাবুকে একটু ধন্যবাদ জানাবার জন্য ফোন করেছি। আমি কোনো রোগ নিয়ে আলোচনা করিনি, আমি একটি কথা বলি ডাক্তারবাবুকে। যেহেতু আমি চাকরি সূত্রে দেশে বিভিন্ন অংশে ঘুরে বেড়াই এবং আমি একটি প্রকৃত ওষুধ প্রস্তুতকারক সংস্থার উচ্চ পদে আছি। আমার এক ঘনিষ্ঠ বন্ধু, যে বর্তমানে মুম্বাইতে আছেন, উনি মাস দেড়েক আগে আপনার কাছে ট্রিটমেন্ট করিয়ে এসেছিলেন। তিনি একজন মারাঠি, তিনি যেহেতু বাংলা করতে পারেন না, তিনি তাকে আমাকে অনুরোধ করেছেন যে উনার হয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তিনি আর্থ্রাইটিসে ভুগছিলেন এবং বর্তমানে তিনি সম্পূর্ণ ভালো হয়ে, এবং তিনি ভারতবর্ষের একটা অত্যন্ত জনপ্রিয় ক্রিকেট প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে ক্রিকেট খেলে বেড়াচ্ছেন। তিনি আপনাকে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন এনবিপিকে এবং শুধু আপনাকে। ওইটা বলার জন্যই আপনাকে আমার ফোন করা। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, অনেকদিন সুস্থতা জানিয়ে যাবে। থ্যাংক ইউ। দেখুন, এই যে পজিটিভ যে পেশেন্টগুলো আছে না, একদম, তো তারা বলছে হয়তো আমাকে ধন্যবাদ বা বলছে এনবিপিকে ধন্যবাদ, কিন্তু এখানে ধন্যবাদ দেওয়ার আছে আপনাকে আমাদের যে আয়ুর্বেদের জন্মদাতা, যেটা হচ্ছে ধন্বন্তরী। কেন কি, সেই বিদ্যার মাধ্যমেই আজকে রুগীরা কিন্তু ভালো হচ্ছে। তো যেরকম আপনি দেখবেন আমাদের কালী পুজো আগে ধনতেরাস হয়, তো এই ধনতেরাসের দিনই আমাদের ধন্বন্তরী ঠাকুরের জন্মদিন, ঠিক আছে? সেই দিন আমাদের আয়ুর্বেদের জন্মদিন। তো আপনি বলতে পারেন কি, ওনাকে স্পেশালি অবশ্যই ঠাকুরকে ধন্যবাদ দিন, সেটা নারায়ণের রূপ আছেন। তো এটা কৃপা আছে ঠাকুরের, যেটা এই রুগীরা যে ভালো হয়, তখন সত্যি আমাদের মানে বুক ফুলে যায় বা আমাদের প্রাউড ফিল হয় কি আমরা এই রকম চ্যালেঞ্জ নিয়ে, ঠিক আছে, রুগীগুলোকে যে ভালো করতে পারছি, সেটা কিছু তো ঠাকুর আশীর্বাদ আছে। একদমই তাই। মানে আমরা বহু প্রজন্মের পর প্রজন্ম ধরে তার কথা শুনে এসেছি। অমৃত কলস নিয়ে তিনি উঠেছিলেন, কোথাও গিয়ে হয়তো এই অমৃত কলসের যে সিম্বলটা, সেটা বোধহয় এটাই বোঝায় যে মানুষের স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত সমস্যার সমাধান তার কাছে রয়েছে। আর তার আশীর্বাদেই আমরা প্রত্যেকে এনবিপি ইউনানির তরফ থেকেও সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাই।
আর এই সমস্যার সমাধান সূত্রেই আপনাদেরকে একটা কথা অবশ্যই বলতে হবে যে চেম্বারগুলো কোথায় কোথায় রয়েছে, কারণ শুধুমাত্র এই এত কম সময়ের প্রোগ্রামে তো সবাই ফোন করতে পারেন না, কথা বলতে পারেন না। আপনাদেরকে সরাসরি ডাক্তারের কাছেও যেতে হবে, আর ডাক্তারের কাছে যাওয়ার জন্য তার জন্য ডেট এবং কোথায় কোথায় হচ্ছে, কোন ডাক্তার বসছেন সেটা আপনাদের জানা প্রয়োজন। আমি সেটা একবার একদম পরপর ডেট অনুযায়ী বলছি। এটা ফেব্রুয়ারি মাসের 28 তারিখ অর্থাৎ আগামীকাল। প্রথম 28 তারিখে 4টি চেম্বার রয়েছে। প্রথম চেম্বার রয়েছে বর্ধমান, যেখানে স্যার নিজে বসবেন, ডক্টর বি শর্মা। তারপর রয়েছে দুর্গাপুর, ডক্টর এন ভট্টাচার্য। তারপর রয়েছে মালদা, ডক্টর এস ঘোষাল। তারপর রয়েছে বাঁকুড়া, ডক্টর এ হালদার। এটা হচ্ছে আগামীকালের লিস্ট, অর্থাৎ 28 তারিখের লিস্ট। তারপর আমি 1 তারিখে চলে যাই, অর্থাৎ 1 মার্চ। 1 মার্চে প্রথম চেম্বার কোচবিহার, যেখানেও স্যার নিজেই থাকবেন, ডক্টর বি শর্মা থাকবেন। বোলপুর, সেখানে বসবেন ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। তারপর হচ্ছে 1 তারিখে পুরুলিয়া, ডক্টর এ হালদার। 1 তারিখেও 3টি চেম্বার রয়েছে। এর পাশে এবার আমি আবার পরের দিন অর্থাৎ 2 তারিখে চলে যাই। 2 তারিখে ঝাড়গ্রাম, ডক্টর এ হালদার। তারপর 2 তারিখের পর আবার 5 তারিখ, মাঝখানে 2টো দিন নেই। তারপর 5 তারিখ হচ্ছে বনগাঁ, ডক্টর এস ভাদুরী। এবং 6 তারিখ অর্থাৎ 6 মার্চ ক্যানিং, ডক্টর এ হালদার। এই হচ্ছে মার্চ পর্যন্ত। মার্চের এবার 7 তারিখে আমি চলে যাই, 6 তারিখ পর্যন্ত বললাম। 7 তারিখেও 4টি চেম্বার রয়েছে। প্রথম চেম্বার আসানসোল, যেখানে স্যার থাকবেন, ডক্টর বি শর্মা থাকবেন। তারপর 7 তারিখের আরেকটি চেম্বার খড়গপুর, ডক্টর এন ভট্টাচার্য। তারপর 7 তারিখের 3য় চেম্বার শিলিগুড়ি, ডক্টর এস ঘোষাল। 7 তারিখের আরেকটি চেম্বার বহরমপুর, ডক্টর এ হালদার। এটা হচ্ছে 7 তারিখ। এবার 8 তারিখে আমি শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে 8 তারিখ অর্থাৎ রবিবার, ল্যান্সডাউনের চেম্বার রয়েছে, সেখানে স্যার নিজে থাকবেন, আপনারা সেখানে যেতে পারেন। এর পাশাপাশি আমি 8 তারিখে আরও বেশ কিছু চেম্বারের কথা রয়েছে, আরও 2টো চেম্বার রয়েছে। প্রথম চেম্বারটা রয়েছে কাকদ্বীপ, ডক্টর এন ভট্টাচার্য। 8 তারিখেই রয়েছে কৃষ্ণনগর, ডক্টর এ হালদার। এটা 8 তারিখ পর্যন্ত হলো। 9 তারিখেও আবার 2টি চেম্বার রয়েছে। 9 তারিখ প্রথম রয়েছে হলদিয়া, ডক্টর এ হালদার। তারপর 9 তারিখ ডিব্রুগড়, ডক্টর এস ঘোষাল। এটা হচ্ছে 9 তারিখ পর্যন্ত। তারপর আবার 10 তারিখে আমি চলে যাই। 10 তারিখ প্রথমেই হচ্ছে হেরিয়া, ডক্টর এ হালদার। 11 তারিখ মেচেদা, ডক্টর বি শর্মা স্যার থাকবেন। তার পাশাপাশি 13 তারিখ রায়গঞ্জ, ডক্টর এস ঘোষাল। 15 তারিখ মেদিনীপুর, ডক্টর বি শর্মা স্যার নিজে থাকবেন। এরপরে হচ্ছে আরামবাগ, 15 তারিখ, সেখানে থাকবেন ডক্টর এ হালদার। 21শে মার্চ আগরতলা, সেখানে থাকবেন ডক্টর বি শর্মা স্যার অবশ্যই। এর পাশাপাশি এবার আমি 21 তারিখের পর 22শে চলে আসি। 22শে মার্চ প্রথমে হচ্ছে গঙ্গারামপুর, ডক্টর এস ঘোষাল। 22শে মার্চ জামশেদপুর, ডক্টর এস ভাদুরী। 22শে মার্চ গুয়াহাটি, ডক্টর বি শর্মা স্যার থাকবেন। আপনারা অবশ্যই এই চেম্বারগুলোতে যেতে পারেন, আমি একদম তারিখ ধরে বললাম, সেখানে আসবেন। তার পাশাপাশি এবার আমি একদম যেটা রেজিস্টার্ড এবং হেড অফিস সেখানটা বলে দিই, আপনারা যদি অন্য জায়গায় রিচ করতে নাও পারেন, আপনারা হেড অফিস আসতে পারেন। আমাদের এই অঞ্চলে যারা রয়েছেন সেটা হচ্ছে মধ্যমগ্রাম হেড অফিস এবং রেজিস্টার্ড অফিস এটি, এখানে আপনারা অবশ্যই আসতে পারেন। এখান থেকেও আপনারা সমস্ত রকম চিকিৎসা ট্রিটমেন্ট পেয়ে যাবেন। আর তারপর হচ্ছে হাওড়ার 3টি জায়গায় চেম্বার রয়েছে। প্রথম চেম্বার শিবপুর, তারপর বাল্টিকুড়ি বাজার এবং বেলুর। হাওড়ার 3টি জায়গায় চেম্বার রয়েছে, এগুলো পার্মানেন্ট চেম্বার, এগুলোতেও আপনারা যেতে পারেন। তার পাশাপাশি কলকাতায় রয়েছে হাতিবাগান এবং ল্যান্সডাউন, সেখানেও আপনারা যেতে পারেন। সেখানেও এটি পার্মানেন্ট চেম্বার, সেখানেও আপনারা ডক্টরস পেয়ে যাবে, তাদের সঙ্গে কথা বলবেন। আর এবার একদম আমাদের অনুষ্ঠানের মুহূর্ত একদম শেষ হয়ে এসছে, অনুষ্ঠান একেবারেই শেষের পথে, আর সময় খুব একটা বেশি বাকি নেই। তাই আজকের জন্য আপনাদের সকলকে বিদায় জানাতে হচ্ছে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। আপনাদেরকেও নমস্কার।